কারণ নারী নারী অধিকার বলতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, এতিমখানা প্রতিষ্ঠা বলতে গেলে দুস্থ অসহায়ের জন্য সলিমুল্লাহকে বলতে হবে, চাকুরি ছেড়ে দিয়ে ময়মনসিংহে জনসভা করতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, মুসলিম লীগ বলতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, মোহামেডান বলতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, আলোকিত সমাজ, শাহবাগে, গান বাংলা। সৈয়দ আবুল মকসুদের একটা বই স্যার সলিমুল্লাহ মুসলিম হলের উপরে লেখা। 2001 সালে পুরো বাংলায় মুসলমান ছিল 51% এবং উচ্চ বর্ণের হিন্দু ছিল 2%-এর কম। মুসলমান জনসংখ্যা পূর্ব বাংলার 60%-এর বেশি। এটা মনে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রিয়াম্বল। এখন তথ্যটা উপস্থাপন করি আমি। উনি লিখছেন 1857 থেকে 1901 পর্যন্ত বঙ্গে বিএ পাস মুসলমান ছিল 338 জন, এমএ পাস ছিলেন 45 জন, আর বিএল ছিলেন 116 জন। একটা কিন্তু সময়টা মনে রাখতে হবে, প্রায় 50 বছর। অন্যদিকে 1%-এর কম বন্দ্যোপাধ্যায়দের মধ্যে বিএ ছিল 422 জন, 1%-এর মধ্যে, আমরা 60%। এমএ ছিল 104 জন, আর বিএল ছিল 231 জন। উনি লিখছেন 1%-এর কম মুখোপাধ্যায়ের মধ্যে বিএ ছিল 518 জন, আর এমএ ছিল 125 জন, আর বিএল ছিল 284 জন। অথবা তথ্যটা আপনারা ভুলে যেতে পারেন, মুসলমানের তারা করে বলে আসে। 1857 থেকে 2001 সাল পর্যন্ত বিএ পাস মুসলমান সর্বসাকুল্যে 338 জন। ওর বক্তব্যে সাইদ যে জিনিসটি দিয়ে শুরু করেছিল যে নবাব সলিমুল্লাহর অবদানকে যদি প্রশ্নবিদ্ধ করা হয় জমি দান করার মাধ্যমে বা ওনার কতটুকু অবদান রেখেছেন তার মাধ্যমে, আজকের যে শতভাগ মুসলিম সমাজ বা আরগুয়েবলি 96% আমরা শিক্ষিতের হার, তাহলে নবাব সলিমুল্লাহকে কোনো তথ্য দেওয়ার প্রমাণ করার দরকার নেই। ওনার যে শিক্ষা ক্ষেত্রে উদ্যোগ ছিল সেটি আসলে ওনার সর্বোচ্চ প্রমাণ করার জন্য আসলে যথেষ্ট। আর কোনো তথ্য ওনার দরকার নেই, ঢাকা বিশ্ববিদ্যালয় দরকার নেই, আসলে কিছুই দরকার নেই। কিন্তু আরো দুটো তথ্য না দিলে ওনার প্রতি অন্যায় করা হবে, সেটি একটু আমি উল্লেখ করতে চাই। ওনাকে যদি আমরা ছোট করব, যদি ওনার রাজনৈতিক দিকটা আমরা ভুলে যাই, কারণ নারী অধিকার বলতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, এতিমখানা প্রতিষ্ঠা বলতে গেলে দুস্থ অসহায়ের জন্য সলিমুল্লাহকে বলতে হবে, চাকুরি ছেড়ে দিয়ে ময়মনসিংহে জনসভা করতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, মুসলিম লীগ বলতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, মোহামেডান বলতে গেলে সলিমুল্লাহকে বলতে হবে, আলোকিত সমাজ, শাহবাগে, গান বাংলা, ওই সময়ে নৃত্য কলা সাহিত্য চর্চা সবকিছু রেকর্ডেড, তাহলে সলিমুল্লাহকে স্মরণ করতে হবে। সলিমুল্লাহকে কোনোভাবে ছোট করার আসলে কোনো সুযোগ নেই। আজকে যে মহিলাদের মেয়েদের শিক্ষা এবং তাদের যে বিকাশ, আজকে থেকে 100 বছর আগের অধিক সময় কিন্তু সেটিও প্রথম দেখেছিলেন স্যার সলিমুল্লাহ এবং ওই কমিটির উনি উপপ্রধান ছিলেন। তাহলে একদিকে যেমন শিক্ষা নিয়ে উনি কাজ করেছেন, অন্যদিকে উনি বুঝতে পেরেছিলেন যে আমাদের জনগোষ্ঠীর অর্ধেক যে মহিলারা, তাদের উন্নয়নে কাজ করতে হবে। সবচেয়ে রিমার্কেবল একটি তথ্য দেই আমি, সেটি হচ্ছে ওই সময়ে যেহেতু উনি স্বশিক্ষিত ছিলেন, উনি জোর দাবি জানিয়েছিলেন এবং সিস্টেম চালু করেছিলেন যারা স্বশিক্ষিত মহিলা হবে তাদেরও সার্টিফিকেটের বন্দোবস্ত স্যার সলিমুল্লাহ করেছেন। তো সব দিক থেকে যদি আমরা সলিমুল্লাহকে দেখি, তাহলে আসলে ওনাকে এইসব ডিবেট বা জমি দিয়েছেন কিনা, বুয়েট করেছেন কিনা, মঞ্জুর করেছে কিনা, এটা একটা ষড়যন্ত্র ছাড়া অন্য কোনো কিছুই নয়। আজকে আঞ্জুমানে মুহাম্মদুল ইসলাম যদি বলি, মোহামেডান সোসাইটি যদি বলি, একটা শিক্ষা দিয়ে শুরু হলো এবং মৃত্যু পর্যন্ত, আমি মাঝখানে মহিলাদের উদাহরণটি দিয়েছি। তাহলে নবাব সলিমুল্লাহ আসলে একটা কমপ্লিট প্যাকেজ। ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম যিনি উপাচার্য ছিলেন তার এক স্টেটমেন্ট দিয়ে আমি শেষ করি। উনি লিখছেন যে নবাবরা ছিলেন ধর্মভীরু কিন্তু আধুনিক ও কুসংস্কার মুক্ত, অসাম্প্রদায়িক এবং হিন্দুদের প্রতি বন্ধু ভাবাপন্ন। সেজন্য বড় বড় হিন্দু নেতা ও নগরের গোটা হিন্দু সম্প্রদায় নবাবদের নেতৃত্ব মেনে নিয়েছিল। যেটা শেষ করতে চাচ্ছি, তাহলে জন্ম থেকে মৃত্যুর যে চিন্তা, তার থেকেও সমাজে যে সংহতি, অসাম্প্রদায়িকতা, সবকিছু বিভেদ ভুলে, একটু আগে সেজান যে কথাটা বলে গেল, উনি আসলে সেটিরও স্রষ্টা, অর্থাৎ অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন সম্ভবত প্রথম দেখেছিলেন নবাব স্যার সলিমুল্লাহ। দুঃখের বিষয়টি হচ্ছে যে তাকে কিনা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ছোট করার চেষ্টা করেছি, জমি দলিল পত্র করার চেষ্টা করেছি, তদন্ত কমিটি বন্ধ করার চেষ্টা করেছি। আমরা আশা করব
যে প্রস্তাবগুলো এসছে সেগুলোকে বাস্তবায়ন করে ওনার জন্ম এবং মৃত্যুবার্ষিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং জাতীয়ভাবে পরিচালনা করার মাধ্যমে, গবেষণার মাধ্যমে আমরা সলিমুল্লাহর অবদানকে সবসময় এগিয়ে নিয়ে যাব।